This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু এবার বিধানসভার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আজকে সকাল থেকেই আমরা বিধানসভার ছবি দেখিয়েছি এবং মুখ্যমন্ত্রী ঠিক যখন বলতে শুরু করে তখনই কিন্তু বিজেপি বিধায়করা সেখান থেকে ওয়াকআউট করেন। আর আজকে হিন্দুত্ব ইস্যুতে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে। তিনি বলেছেন তিনি পুজো করেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কালী পুজো, দুর্গাপুজো সব পুজোর কথা তিনি বলেছেন। হিন্দুত্ব ইস্যুতে রীতিমতো একেবারে হইচই পড়ে যায় আজকে। আমায় বলতে দিন, চেয়ার কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়। আজ এই বক্তব্য, এই কথা আমরা শুনতে পাই মুখ্যমন্ত্রীর মুখে। আমি কথা বলতে চাইবো প্রদীপ্ত কান্তি ঘোষ, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আজ বিধানসভায় কিসের ধর্মযুদ্ধ চললো? কেন এরকম একটা পরিস্থিতি বা তৈরি হলো? দেখো, আমরা একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব শঙ্কর ঘোষের সঙ্গে। আজকে বিধানসভায় কি ধর্মযুদ্ধ চললো? কোথায়? বিধানসভার অন্দরে কি ধর্মযুদ্ধ চললো? দেখুন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সত্যকে ত্যাগ করা যায় না। বিবেকানন্দ বলেছিলেন। পশ্চিমবঙ্গের আজকের সত্যটা হচ্ছে, এই রাজ্যকে এই পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। রেড রোডে নামাজ পড়া বা হিজাব পরে সেখানে সংখ্যালঘু ভাইদেরকে তৃণমূলে ভোট দেওয়ার অনুরোধ করবার মধ্যে দিয়ে, ইমামদের ভাতা দেওয়ার মধ্যে দিয়ে এই রাজ্যের রাজনীতিতে ধর্মের প্রবেশ ঘটিয়েছেন এবং তার পরবর্তীকালে আজকে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্টকে তিনি হুমায়ুন কবিরকে দিয়ে বলেন 30% তোমরা হিন্দুদেরকে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো। ওনার মন্ত্রী, পরিবেশ তৈরি হলো, আপনাকেও আক্রমণ করা হলো, শুভেন্দু, সবটাই দায়ী মমতা ব্যানার্জি, সবটাই। এই ভদ্রমহিলা এই রাজ্য, তার রাজ্যে। তুমি প্লিজ সঙ্গে থাকো। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরোনোর পর ঠিক কি বলেছেন দর্শকদের শোনাবো। মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি আমরা। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল। ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে একটা আদ্যপান্ত চোর পরিবার। কোটি কোটি টাকা আকাশে থাকে। ও রাজনীতি না করলে ওর চলবে না। আর আমি 11-র আগে শপথ নিয়েছিলাম সিপিএম কে তাড়াবো, যে আসে আসুক। সেই সুযোগ আপনি নিয়েছেন। আজ বলে গেলাম, হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো, বদলা আমরা নেব। হিন্দুরা বদলা নেবে, মমতা ব্যানার্জি বুঝতে পারবে। শুভেন্দু অধিকারীর একটা মন্তব্য, আর এই একটা মন্তব্যকে কেন্দ্র করে আজ কার্যত উথাল পাথাল হলো বিধানসভা। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বিধানসভার সামনে, ঠিক কি ছবি হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওকে উপেক্ষা করাই ভালো। যে কি বললেন তিনি, কড়া ভাষায় মন্তব্য করেছেন, শোনাবো আপনাদের। আপনাকে ইগনোর করতে বলছেন উনি, বলছেন ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই। ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল। উত্তর আমার দেওয়ার কথা ছিল। না, গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82-র এমএলএ শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর আমি 95 সালে। ও যেরকম একজন, ও যেরকম নিজে গিরগিটি একটা,
ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস ঘাড় ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। বেঈমান গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বেঈমানি করে। আসলে পরিস্থিতি যা এই মুহূর্তে, শুভেন্দুর চ্যাংদোলা বনাম হুমায়ুনের ঠুসে দেওয়া বলা যেতে পারে। তার কারণ মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার মন্তব্য প্রত্যাহার করতে শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা ডেডলাইন দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মন্তব্য প্রত্যাহার না করলে 42 জন মুসলিম এমএলএ বুঝে নেব, আপনি পারলে 66 জন বিধায়ক নিয়ে আমার মোকাবিলা করুন। বিধানসভার ভিতরে শুভেন্দুকে ঠুসে দেব, মুর্শিদাবাদে যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো, ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। শুনুন কি বলেছেন তিনি। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব। আজ শঙ্কর ঘোষ কি বলেছেন সেদিকে নজর রাখতে হচ্ছে। এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছেন। তিনি বলেছেন বিধানসভায় বিরোধী দলনেতা খুন হতে পারেন। কালো পোশাক পরে এক আগন্তুক আজ বিধানসভায় চলে আসে, আর সেখান থেকেই তার এই অভিযোগ। স্পিকারকেও এই অভিযোগ জানানো হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তবে আমরা বুঝেছি যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ। এই কারণে আমরা অবাক, স্পিকারকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ওই ব্যক্তিকে ট্রেস আউট করা হয়নি। এখানে কলকাতা সবটা জানেন, অবশ্যই জানেন, কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়ে ওই ব্যক্তি ভিতরে ঢুকেছিল। এই রকম ব্যক্তি দিয়ে পরবর্তীকালে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতাকেও খুন করবার পরিকল্পনা এই সরকারের থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে। একজন ঢুকে সে নাকি ক্যামেরা নিয়ে ভিডিও করছিল, বিশাল নামাজি, ওটা প্রোটেস্ট প্রথম করলো, দেখলাম চিৎকার করছিল, তখন ক্যামেরা নিয়ে ভিডিও করছে, ওর মধ্যে ঢুকে গিয়েছে। এটা সত্যি একটা আতঙ্কের বিষয়, সত্যি একটা চিন্তার বিষয় যে কিভাবে ঢুকলো, কারণ ওখানে ভিডিও করার কোনো প্রভিশন নাই। আমরা বিধায়ক, আমাদের বক্তব্যকে আমরা রেকর্ড পর্যন্ত করতে পারি না ওখান থেকে, কারণ এটা যখন অ্যাসেম্বলি শুরু হয় তখন যে গাইডলাইন দিয়ে দেয় সেখানে টোটালি বলা আছে ইভেন মোবাইল ব্যবহার করা যায় না ওর মধ্যে, সেটাও কঠিনভাবে রেস্ট্রিকশন করা আছে। সেখানে ঢুকেছে, এটা তদন্ত সাপেক্ষ। আমি আশা করব স্পিকার স্যার এই বিষয়ে বিস্তারিত বলবেন। কলেজ থেকে বিধানসভা পরিস্থিতি ধুন্ধুমার। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরবো, তবে আপাতত আমার দুই সহকর্মী তন্নিষ্ঠা এবং লিমাকে ধন্যবাদ।